দ্য স্টোরিজ নেম আবির। অবশেষে ভাইয়ার বিয়েতে আসলাম। ভাইয়ার কোনো মেয়ে পছন্দ হচ্ছিল না। অবশেষে একটা মেয়ে পাইলাম, মেয়েটাকে দেখে সবার পছন্দ হয়। আমার তো আরও বেশি পছন্দ হয়েছে। আমি যদি বড় হতাম তাহলে এই বিয়েটা আমিই করে নিতাম। অবশেষে বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই ফাঁকে পরিচয়টা দিয়ে দেই। আরে, আমার তো সবাই চিনেন, তবুও বলছি, আমি হলাম আবির হাসান। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর এই হলো আমার ভাই। গেটের সামনে সবাই দাঁড়ানো, সবাই দাঁড়িয়ে আছে, আর আমরাও। তাই আমি সামনে গিয়ে বললাম, এই যে, আপনারা চান কি? তখনই একটা মেয়ে বলে উঠল, কি চাই জানেন না? না। গেটের টাকা দিন, তা না হলে গেট ছাড়া হবে না। কত টাকা দিতে হবে শুনি? 5,000 টাকা। এটা কি মামার বাড়ি পাইছেন? হ্যাঁ, এতগুলো টাকা কখনো চোখে দেখেছেন? না না, কোনো সময় তো দেখি নাই, তার জন্যই তো এখন দেখব। তার জন্য টাকা চেয়েছি। ওই, কমিয়ে বলেন, তা না হলে কিন্তু ভাইয়াকে নিয়ে চলে যাব। এখানে আর বিয়ে করাবো না। গেলে চলে যান তো, আপনাদের আটকাইছে কে শুনি? চল ভাইয়া চল, তোকে এখানে আর বিয়েই করাবো না। আর শালার আমার ভাইয়াটাও হয়েছে বউ পাগল। মেয়েটি দেখে তার পছন্দ হয়েছে, পরে বিয়েটা করার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি হলে এখান থেকে চলে যেতাম, কিন্তু ভাইয়া তো যেতেই চাচ্ছে না। মনে মনে ভাবছি, ছি, আমি হলে কখন চলে যেতাম, জীবনে বিয়েই করতাম না। কিন্তু ভাইয়া তো যাচ্ছে না। তখন একটু পর আমি বললাম, ওই, আমাদের কাছে 150 টাকা আছে, এটা নেবেন? না নিলে কিন্তু চলে যাই। জান তো, আটকিয়েছে কে? অবশেষে 3,000 টাকা দিয়ে দিলাম। আর আসার সময় মেয়েটি বলল, আপনাকে পরে দেখে নেব, আমার সাথে চালাকি পরে মজা বোঝাবো। আরে যান যান, যা পাইরেন কইরেন। আপনার মতো মেয়ের খবর আমার ভালোই জানা আছে। আস্ত একটা পেতনি। আমি পেতনি, আপনারা যদি সবার সামনে কাঁদাতে না পারি তাহলে আমিও নুসরাত না। দেখি মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। তাহলে মেয়েটির নাম নুসরাত। মেয়েটি দেখতে অনেক সুন্দর, তাতে আমার কি, এটা বলে ভাইয়ার সাথে বসলাম। একটু পর দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই দেখি নুসরাত আমাকে একটা ভেংচি দিয়ে চলে গেল। বাবারে বাবা, এ কেমন মেয়ে! তারপর সবাইকে খাবার দিল, সবাই খেতেছি। খাওয়া দাওয়া শেষ করে দেখি নিচে আমার জুতো নেই। মাথাটা গেছে খারাপ হয়ে। যেখানে ভাইয়ার জুতা নিবে সেখানে আমার জুতা নেই। এখন কি করব, কিছুই বুঝতে পারছি না। একটু পর দেখি নুসরাত মিটমিট করে হাসছে। তখন গেলাম তার কাছে। এই যে, আপনি আমার জুতা নিয়েছেন? হ্যাঁ। তবে আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? প্লিজ, জুতাটা বের করে দেন, তা না হলে আমি আজ বাড়িতে যেতে পারবো না। আপনাদের বাড়িতেই থেকে যেতে হবে। থাকলে থাকবেন, আমি তো আর আপনার জুতা নেইনি। প্লিজ, দয়া করে বের করে দিন। দিতে পারি, তার বিনিময়ে গেটের বাকি টাকা আপনার দিতে হবে। ওই, আমি টাকা পাবো কোথায়? আর আমার আব্বু অনেক কিপটে, টাকা তো দিতেই চায় না। তাহলে আর জুতা নিতে হবে না। ওই, আমার কাছে অত টাকা নেই। তবে কত টাকা আছে? হ্যাঁ, এই বলে 3টা পকেট হাতাতে লাগলাম। কিছুক্ষণ হাতানোর পর দেখি 3টা পকেট থেকে 1,000 টাকা বের হলো। এই যে, আমার কাছে 1,000 টাকাই আছে। দিন দিন, এতেই হবে। এই বলে নুসরাত আমার কাছ থেকে টাকাটা টান দিয়ে নিয়ে গেল। মনে হয় কোনোদিন টাকাই দেখেনি। একটু পর নুসরাত বলল, আপনার জুতা নিয়েছি, আপনি আমার সাথে বেশি বুঝছেন তার জন্য। আর কোনো দিন আমার সাথে লড়তে আইসেন না, বুঝছেন? আমারও সময় আসবে, তখন আমিও তোমাকে মজা বোঝাবো। এইগুলো আমি মনে মনে বললাম। আমি বললাম, এই টাকা পেয়েছেন, এখন জুতা দিন। হ্যাঁ দিব। এই বলে নুসরাত চলে গেল তার রুমে।
কিছুক্ষণ পর জুতাটা বের করে এনে দিল। আমি মনে মনে বললাম, হায় রে জুতা, তোর জন্য আজকে 1,000 টাকা গিয়েছে। মনে হয় আর বিয়ে বাড়িতে যাওয়া হবে না। এ বুঝলে আর আসতামই না, আর কোনোদিন বিয়ে বাড়িতে যাবই না। ফাও ফাও 1,000 টাকা চলে গেল। কিছুক্ষণ পর নুসরাতের ডাক। এই যে বিড়বিড় করে কি ভাবতেছেন? কই কি ভাবি? আর কোনো মেয়ের সাথে লাগতে আইসেন না, অন্তত পক্ষে আমার সাথে না। না না, তা বুঝে গিয়েছি। আপনার সাথে কি আর লাগতে পারে? তোমার মজা বোঝাবো, আমাদের বাড়িতে গিয়ে এলাও, এটা আমি মনে মনে বললাম। কিছুক্ষণ পর নুসরাত চলে গেল। আমি একা একা বসে আছি চেয়ারে। কিছুক্ষণ পর আম্মুর ডাক। কি আবির, তোর ভাবিকে দেখবি না? দেখব। চল আমার সাথে। এই বলে আম্মুর সাথে ভাবিকে দেখতে গেলাম। যেই না যেতে যাব তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। তাকিয়ে দেখি সেই ডাইনিটা। ধাক্কা মারলেন কেন? এই যে, আমি দেখিনি। আপনার চোখ থাকে কি মেয়েদের দিকে? আপনি কি উল্টাপাল্টা বলছেন? জানি তো, সব ছেলেরাই এক। এখানে তো অনেক সুন্দরী মেয়ে, তাই তো মেয়েদের দেখতে আসছেন। ধুর বাল, রাগ করে সেখান থেকে চলে আসি। মনটা চাইছিল দুইটা ঠাস করে গালে লাগিয়ে দিই, কিন্তু তা আর করলাম না, কারণ এটা তো বিয়ে বাড়ি। তাই এসে গাড়িতে বসে আছি আর গান শুনতেছি। কিছুক্ষণ পর ভাবিকে নিয়ে আসলো। তাকিয়ে দেখি সেই মেয়েটিও আমাদের সাথেই যাবে। কিছুক্ষণ পর সবাইকে গাড়িতে ওঠানো হলো, আর মেয়েটিকে দেখি আমার পাশে এসে বসেছে। তাই আমি বললাম, আপনি আমার পাশের সিটে বসেছেন কেন? এই গাড়িতে সিটে আপনার নাম লেখা আছে? আছি তো, আপনার মতো ডাইনি আমার পাশে বসতে পারবে না। কি, আমি ডাইনি? এই বলে মেয়েটি নেমে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, তাহলে কথাটায় কাজ হয়েছে। কিছুক্ষণ পর দেখি মেয়েটি আমার আম্মুকে নিয়ে আসছে। দেখো আন্টি, তোমার ছেলে বসতে দিচ্ছে না। আবির, তোর কি কোনো সময় জ্ঞান বুদ্ধি হবে না? এই মেয়েটি আমাদের বাড়ির অতিথি। আম্মু আমার পাশে বসতে পারবে না। দেখো আন্টি, আবার তুই তুকারি বলছে। তবে আপনারে বলবে কি? আবির, আমি যেন আর কিছু না শুনি, তাহলে কিন্তু তোর খবর আছে। হায় রে আল্লাহ, এই কি ছিল আমার কপালে! এই মেয়ে দেখি মায়াও জানে, আমার আম্মুকে একটুর মধ্যে বশ করে ফেলেছে। জানি না এই মেয়ে আর কি কি পারে। মা, তুমি গিয়ে গাড়িতে বসো। ঠিক আছে। আর তোমার ছেলে আমাকে এটা ওটা বলে। আর একবার বললে আমাকে বলবা। হুম। একটু পর নুসরাত আসলো। ওই পাশে আগান। আমি পারবো না। আন্টি আন্টি, ও আন্টি। এই, আবার আম্মুকে ডাকেন কেন? তাহলে আগান। ঠিক আছে, এই তো গুড বয়। তোমারে মজা বোঝাবো। একটু বাড়িতে নিয়ে যাই, আর তারপর এক একটা শোধ তুলব। এগুলো আমি মনে মনে বলতে লাগলাম। আমার আবার দুপুরের ঘুমানোর অভ্যাস, তাই দেখতে পেলাম চোখটাও লেগে গিয়েছে। তাই গাড়িতেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম কে যেন আমার কানে চিমটি দিচ্ছে। কে কে? আমার কাঁধে তুমি শুয়ে পড়ছিলা, তাই চিমটি দিলাম। কি হলো, আপনি রেখে তুমিতে চলে গেল কেন? একটু পর আমি বললাম, এটা হতে পারে না, আপনি মিথ্যা বলতেছেন। বিশ্বাস না করলে কিচ্ছু করার নাই। তুমি আর ঘুমাতে পারবা না যদি আমার কাঁধে আবার মাথা রাখো। ঠিক আছে। মনে মনে ভাবতে লাগলাম, আমি ওর কাঁধে মাথা রাখতে পারি না, আর আমি তো অন্য পাশে শুয়েছিলাম। ওহ, কিছু মাথায় ঢুকছে না। এটা ভাবতে ভাবতে চোখ পড়ল ফারজানার দিকে। দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ পড়তেই দেখি অন্য দিকে তাকিয়েছে। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আসতে আসতে রাত হয়ে গেল। বাড়ি ভর্তি অনেক লোকজন, তাই আমি ছাদে চলে আসি আর এসে একটা গান শুরু করলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম কে যেন হাসতেছে। তাকিয়ে দেখি নুসরাত। কি বোকার মতো হাসতেছো কেন?
তোমার যে গলা পুরাই বাঁশ মার্কা। ওই, তোমাকে এখানে আসতে বলেছে কে? তোমার গান শুনে আসলাম। আমার গলা খারাপ, তো গান শুনতে আসছো কেন? ভালো লাগছিল না, তাই আসলাম। আর ছাড়টা কি তোমার যে আসতে পারবো না? জি, আমারই। কচু তোমার। ধুর, পাগলের সাথে কথাই বলবো না। ওখানে আর দাঁড়ালাম না, চলে আসি রুমে। এসে একটা দিলাম ঘুম। তারপর সকালে উঠে পড়ি, আর সকালে একটু বাহিরে নামলাম। দেখি আম্মু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আম্মু, হাসতেছো কেন? সকাল সকাল তোর মুখ দেখছে আয়নায়? না তো, কে বলো তো? আমার মুখে কি কিছু লেগে আছে? তোর মুখে মেকআপ করে দিছে কে? আর ঠোঁটে লিপস্টিক কেন? তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। একটু পর দেখি ভাবি নুসরাত ভাইয়া হাসতেছে। তখন মাথাটা গেল আরও খারাপ হয়ে। তাড়াতাড়ি চলে গেলাম আয়নার সামনে। হায় রে আল্লাহ, আমার মুখটারে যে কি করেছে! সারা মুখে মেকআপ আর লিপস্টিক। বুঝতে বাকি রইল না এটা কার কাজ হতে পারে। এটা নুসরাতে হবে। তাই চলে গেলাম ওয়াশরুমে। মুখে পানি দিলাম, কিন্তু উঠতেছে না। এত মেকআপ মাখছে কিছুই বুঝতে পারেনি। অনেক ঘষাঘষির পর উঠেছে। তারপর ওয়াশরুম থেকে বের হতেই দেখি ডাইনিটা আমার সামনে। আমার মুখে এগুলো লাগিয়েছে কে? ভালো কথা আমি কি বলতে পারি? হ্যাঁ, তুমি ছাড়া এগুলো আর কেউ করতে পারে না। প্রমাণ কি যে এটা আমি করছি? হাতে কোনো প্রমাণ না থাকার কারণে কোনো কিছু বলতেও পারলাম না। তারপর আমি ওখান থেকে চলে আসতে যাব, সেই সময় নুসরাত বলল, এই, তোমাকে না আজ দেখতে পুরাই সুপার লাগছিল। কিছুই বলতে পারলাম না। মন চাচ্ছিল ঠাস ঠাস করে 4-5টা চড় লাগিয়ে দিই, কিন্তু তা আর করলাম না, কারণ বেড়াতে এসেছে তাই। বাড়ি থেকে বের হয়ে আসি বাহিরে। কতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কথা বলে চলে আসি বাড়িতে। আর যেই না বাড়িতে ঢুকবো তখনই পেতনি আমার সামনে। কোথায় গিয়েছিলে? সেটা তোমার না জানলেও চলবে। এই শোনো, তোমাকে না আম্মু ডেকেছে। কোন আম্মু? তোমার আম্মু। তোমার কি আম্মু হয়? হয়তো। কিভাবে? সেটা তো তোমার জানা লাগবে না। বাবা, নুসরাত এত ভালো হয়ে গিয়েছে, ভাবতেই অবাক লাগছে। এমন সময় আম্মু আসলো। আম্মু, আমাকে ডেকেছো? কোথায় গেছিলি? একটু বাইরে গিয়েছিলাম। শুন বাবা, নুসরাতকে নিয়ে একটু গ্রাম দেখতে বের হবি। ও তো কিছুই চেনে না তাই। আমি বলছি না। কি আর করব, রাজি হয়ে গেলাম। তারপর আম্মুর কাছ থেকে চলে আসি রুমে। আর এসে নাক টেনে দিলাম ঘুম। এক ঘুমে বিকেল হয়ে গেল। তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আসি খেতে। আর খাওয়া দাওয়া করে আবার আসি আমার রুমে। কিছুক্ষণ পর নুসরাত আসলো। তাকিয়ে দেখলাম নুসরাত সেই যে গজে এসেছে। একটা নীল জামা পরেছে, চোখে একটু হালকা কাজল দিয়েছে। দেখে মনে চাচ্ছে প্রেমে পড়ে যাই। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। ওই দেখো কি। কই, কি দেখি? দেখে কোনো লাভ নেই, আমার বিএফ আছে। তার বিএফের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই কিছু আর বললাম না আমি। আর তখন বললাম, আজই কি যেতে হবে ঘুরতে? কালকে গেলে হয় না? না না, আজই যেতে হবে। ঠিক আছে। এই বলে আমি ফ্রেশ হতে চলে আসি। তারপর আমিও একটা নীল শার্ট পরি। কিছুক্ষণ পর নুসরাতের কাছে গেলাম। ও সুপার, তোমাকে না অনেক সুন্দর লাগছে, পুরো আমার সাথে মানিয়েছে। মানে কি শুনি? ও কিছু না, এমনি বলছি। ও, ওই শোনো, বাইকে যাবা নাকি রিক্সায় যাবা? আমি বাইকে যাব। এই বলে নুসরাতকে নিয়ে রাস্তায় বের হলাম। কিছুক্ষণ পর নুসরাতকে বাইকের পিছনে উঠালাম। খালি খালি ব্রেক করবা না।
ঠিক আছে। তারপর গাড়ি চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর দেখতে পেলাম কে যেন আমাকে জড়িয়ে ধরে আছে। ওই, কি করছো? জড়িয়ে ধরছো কেন? আমার ভয় করে, তাই জড়িয়ে ধরছি। ওই, সবাই দেখতেছে তো। দেখলে দেখবে, তবুও আমি জড়িয়ে ধরবো। তোমাকে জড়িয়ে না ধরলে আমি তো পড়ে যাব। আমি আর না করলাম না, কারণ আমারও তার জড়িয়ে ধরাটা অনেক ভালোই লাগছিল। কিছুক্ষণ পর নুসরাত বলল, ওই থামা, ও থামাও। কি হয়েছে আবার? আমি ফুচকা খাবো। ধুর বাল, মেয়েদের এই একটাই দোষ, কোনোখানে নিয়ে গেলে ফুচকা খাওয়া লাগবেই। ফুচকায় কি যে মধু লুকিয়ে আছে তা শুধু তারাই বলতে পারে। কিছুক্ষণ পর ফুচকার দোকানে নিয়ে গেলাম। ফুচকা অর্ডার দিলাম 1 প্লেট। আর সেটা শুনে নুসরাত বলল, আমার সাথে আজ খাবে। বললাম তো খাবো না। তাহলে আমিও খাবো না, চলো তো। কেন, এই বললে খাবে? তুমি খাবে না, তাই আমি খেয়ে কি করব? তারপর আমি ফুচকা খেতে রাজি হয়ে গেলাম। খাওয়ার মধ্যে চোখ পড়ল নুসরাতের দিকে। দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি বললাম, আরও কি ফুচকা খাবে? না, এখন চলো। এই বলে আমার গাড়িতে উঠে পড়ি। নুসরাতও আবার আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে নামলাম। ওয়াও, জায়গাটা কি সুন্দর! তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্য। এটা বলে আমি আবিরকে জড়িয়ে ধরলাম। ওই, আবার কি হলো? কি হবে, জড়িয়ে ধরলাম। এখন ছাড়ো। আর একটু জড়িয়ে ধরি। না। নুসরাত ছেড়ে দিল। দুজনে গল্প করতে আছি, আর মেয়ে আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নুসরাতের ফোনটা বেজে উঠল। আমি একটু কথা বলে আসতেছি, তুমি এখানে বসে থাকো। ঠিক আছে। নুসরাত চলে গেল কথা বলতে। মনে মনে ভাবলাম হয়তো তার বয়ফ্রেন্ড কল দিয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেল। তাহলে আমাকে জড়িয়ে ধরার মানে কি? কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ দেখতে পেলাম আমার চোখ থেকে পানি পড়ছে। কিছুক্ষণ পর নুসরাত আসলো। ওই, তোমার চোখে পানি কেন? ও কিছু না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। দেখি দেখি, কি পড়েছে? না না, এখন ময়লাটা চলে গিয়েছে। ও, কে কল দিছিল? আমার বয়ফ্রেন্ড কল দিছিল। নুসরাতের মুখে এই কথাটা শুনে আরও মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, চলো, এখন রাত হয়ে গিয়েছে, অন্য একদিন আসবো। ঠিক আছে। কিছুক্ষণ পর বাড়িতে এসে পড়ি। এসে ছাদে চলে আসি, আর মন খারাপ করে বসে আছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম কারো পায়ের আওয়াজ। তাকিয়ে দেখি নুসরাত। আমি তাকে দেখে চলে আসতে যাব, সেই সময় নুসরাত আমার হাত টান দিয়ে ধরল। তোমার কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ কেন? কই মন খারাপ? দেখতেই তো পাচ্ছি। কিছু বলবা? কিভাবে বললো বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি বলে ফেলো তো। বলি, কিন্তু আই লাভ ইউ। তুমি যেদিন তোমার ভাইয়ের সাথে আমার বোনকে দেখতে গিয়েছিলে, সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার না বয়ফ্রেন্ড আছে? এটা তোমার জন্য বলা লাগছে। কেন? আমি আবার কি করছি? তুমি তো আমার মনের কথাটাই বুঝতে পারলে না। তুমি আজ আমাকে অনেক কষ্ট দিয়েছো। তোমার সাথে কথা নাই। আমি আবার তোমাকে কিভাবে কষ্ট দিলাম? তোমার বয়ফ্রেন্ডের কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। আসো, তোমাকে আদর করে সব কষ্ট ভুলিয়ে দেই। থাক, আর আদর করা লাগবে না। এটা বলে আমি মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছি। ওই, ছাড়ো ছাড়ো, তোমার আর আদর করা লাগবে না। তাই বুঝি? ওই শোনো না, হ্যাঁ বলো। একটু মাথাটা নিচে নামাবে?
নামাবার মাত্রই নুসরাত আমার গালে দুটো চুমু দিল। একটু পর নুসরাত বলল, এখনো কি অ্যান্সারটা দিবে? না, দিব না। কেন? গালে কিস করলে হবে? ঠোঁটে কিস করতে হবে। আমি পারবো না, আমার বুঝি লজ্জা করে না? আজ তোমার লজ্জা দূর করে দেব, ওয়েট। এটা বলে আমি নুসরাতের ঠোঁটে কিস করলাম। দেখতে পেলাম তার মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে, তাই আমি জড়িয়ে ধরলাম। ধুর পাগলি, আমিও না তোমাকে অনেক ভালোবাসি। কোনো দিন ছেড়ে যাবে না তো? না। এভাবে আমাদের ভালোবাসা চলতে থাকে দীর্ঘ 5 বছর। আর দীর্ঘ 5 বছর পর আমাদের বিয়েটা হয়ে যায়। এখন আমরা অনেক সুখে আছি। আসলে ভালোবাসা যে কিভাবে হয়ে যায় তা আপনি ভাবতেও পারবেন না। কিছু ভালোবাসা এইভাবেই পূর্ণতা পায়, আবার কিছু কিছু ভালোবাসা হারিয়ে যায়। সো ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা।